জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তখনকার পিজি হাসপাতালে মারা যান তিনি। তার দাফন হয় টাঙ্গাইলের সন্তোষে। দিনটিতে এই মজলুম জননেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। যাবেন তার স্বজনরাও। ব্রিটিশ ভারতের অন্যতম রাজনীতিবিদ তিনি। ৪৭-এ পাকিস্তান সৃষ্টি ও ৭১-এ বাংলাদেশের রাজনীতিতে ছিল তাঁর বড় অবদান। ৫৪-র যুক্তফ্রন্ট গঠনেও ছিলেন সামনের সারিতে। রাজনৈতিক জীবনে ছিলেন বাম ধারার অনুসারী। কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করে পান দেশব্যাপী জনপ্রিয়তা। দেশের স্বাধীনতা প্রশ্নে নিশ্চিত হয়েছিলেন ৫০-এর দশকেই। ১৯৫৭-তে কাগমারি সম্মেলনে পশ্চিমা শাসকদের দিয়েছিলেন স্বাধিকারের বার্তা। মুক্তিযুদ্ধে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলের সভাপতিও ছিলেন মাওলানা ভাসানী। টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সেখানে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেউ রয়েছেন কিনা, আর আজ সারাদিন আর কি আয়োজন রয়েছে? সকাল ৭টা ৩০ ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফুল দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ভাসানীর পরিবারের সদস্যরা, তার মুরিদ এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক দল, সাংস্কৃতিক দল এবং টাঙ্গাইল প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান চলবে। আর কিছুক্ষণ আগে এখানে কৃষক শ্রমিক জনতা লীগের যিনি সভাপতি রয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, তিনি এসেছেন বরাবরের মতো। তাকে প্রতি বছরই আমরা এই দিবসটিতে ফুল দিতে আসতে দেখি। আজকেও তিনি এসেছেন এবং এখন গণমাধ্যম ফুল দেওয়ার পরে গণমাধ্যমের সাথে তিনি কথা বলার জন্য দাঁড়িয়েছেন। এছাড়া বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আসবেন, তবে কারা আসবেন সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি বা বিএনপি নেতারা আমাদেরকে নিশ্চিত করে জানায়নি। তবে এই মুহূর্তে আমাদের সাথে আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, যিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, এবং তিনি আজকে এসেছেন। কিছুক্ষণ আগে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং তারপর এখন গণমাধ্যম কর্মীদের সাথে এই বিষয়ে তিনি তার একটি আনুষ্ঠানিক বক্তব্য তিনি বরাবরই দেন, এবারও তার দিচ্ছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাওলানা ভাসানীর অনুসারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু সকাল থেকে আসছে। ফুলে ফুলে ছেয়ে গেছে যেমন এই বাজার প্রাঙ্গণ, একইভাবে স্লোগানে মুখরিত হচ্ছে এবং ভাসানীর যেসব কর্ম রয়েছে সেই কর্ম নিয়ে তারা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখছে। ভোর 7টা থেকে কিন্তু আমরা এখানে বিভিন্ন জায়গায় সভা হতে দেখেছি, খন্ড খন্ডভাবে সভা হতে দেখেছি, ফুল দিতে দেখেছি। অর্থাৎ বলা যায় যে বেশ উৎসবমুখর পরিবেশে এই উৎসবটি পালন করা হচ্ছে। তবে এখানে যারা এসেছেন এবং ভাসানী পরিবারের সদস্যরা, তারা যেটা বলছে যে মাওলানা ভাসানীর যে মৃত্যুবার্ষিকীটা এবং জন্মবার্ষিকী, এটার জন্য সরকারি ছুটি দেওয়া হয় এবং সরকারি ভাবে দিবসটি পালন করার জন্য তারা জানিয়েছে তার অনুসারীরা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা বলছে যে কিছুক্ষণ পরে মিলাদ মাহফিল হবে আর দিনভর আলোচনা সভা হবে। এই সব আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ আসবে, কিন্তু কারা আসবে এখন পর্যন্ত এটা আমরা নিশ্চিত হতে পারি। সময় গ্রহণের সাথে সাথে এবং জানার সাথে সাথে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসানীর মাজারে আজকে বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের ঊর্ধ্বতন কোন নেতারা আসবে এবং তারা যখন আসবে তখন আমরাও সাথে থাকার চেষ্টা করতে হবে। এই মুহূর্তে আছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল মাওলানা ভাসানী মাজার থেকে সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত কুমিল্লার শিক্ষার্থী মেহেদী হাসানের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফেরেনি। তার প্রয়োজন উন্নত চিকিৎসা। এদিকে শরীরে থেকে যাওয়া গুলির কারণে অসহনীয় যন্ত্রণায় কাতর নেত্রকোনার শিক্ষার্থী নুরুল আমিন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোটবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হন। ছররা গুলি লাগে 2 চোখ, বুক, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায়। 3 মাসে কয়েক দফায় অস্ত্রোপচারেও স্বাভাবিক হয়নি দৃষ্টিশক্তি। হঠাৎ করে পুলিশের হামলা, তখনই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে তখনই হঠাৎ করে আমার বুকে এসে বুলেট লাগে, আমি পড়ে যাই। তারপর আরেকটা বুলেট এসে মাথায় লাগে।
ছেলের চোখের চিকিৎসায় বাবা লিটন মিয়া এরই মধ্যে বিক্রি করেছেন তার অটোরিকশাটি। তবে প্রয়োজন আরও উন্নত চিকিৎসা। যা কিছু খরচ আমি করতেছি, কিছু সমন্বয়রা দিতেছে, এই হিসাবে মনে করেন না কিছু হাওলাত বারাত করছি এখান থেকে আমার আত্মীয় স্বজন থেকে। এরই মধ্যে মেহেদের চিকিৎসা এবং তার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। সর্বোচ্চ চেষ্টা করে যে চাচ্ছি যে ওনাদেরকে সুচিকিৎসাটা দেওয়ার জন্য আর কি। তো সেই কারণে হচ্ছে আমাদের সরকারি থেকে যে জুলে যে ফাউন্ডেশন আছে, জুলে ফাউন্ডেশন থেকে তহবিল আসতেছে, ইভেন হচ্ছে কীভাবে চিকিৎসা করানো যায় এটার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন নেত্রকোনার কলমাকান্দার নুরুল আমিন। তার পায়ে 154টির বেশি ছররা গুলি লাগে। টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না তার। আরও ভিতরে স্প্রিন্টার আছে, ওইগুলো বের করতে নাকি আধুনিক মেশিন লাগবে, যেটা নেত্রকোনাতে নাই। মাইমেনসিং চিকিৎসা নিতে হবে আমার। নুরুল আমিন ময়মনসিংহের গফরগাঁয়ের ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজের শিক্ষার্থী। সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিনি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে সব বাস চলবে এক কোম্পানির অধীনে। এই লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তারা বলছে 30শে নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। যাচাই বাছাই শেষে প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে গণপরিবহন ব্যবস্থা। থাকতে হবে সুনির্দিষ্ট বিজনেস মডেল। রাজধানীর সড়কে এমন চিত্র নিয়মিত। এক বাস আরেক বাসকে আড়াআড়িভাবে আটকে রেখে যাত্রী তুলছে। এতে প্রায় সৃষ্টি হয় যানজটের। দীর্ঘদিনের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য প্রায় 3 বছর আগে বাস রুট রেশনালাইজেশন ব্যবস্থা চালু করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তবে সেসব রুটে অন্য কোম্পানির বাস চলার কারণে পাইলট প্রকল্পটি খুব একটা আলোর মুখ দেখেনি। এবার সেই সমস্যা সমাধানের জন্য রাজধানীতে চলা সব বাসকে ঢাকা নগর পরিবহনের অধীনে আনতে যাচ্ছে ডিটিসিএ। ঢাকা নগর পরিবহনের অধীনে 42 রুটে বাস চালানোর জন্য বিভিন্ন কোম্পানি থেকে আবেদন নিচ্ছে সংস্থাটি। করা হয়েছে একটি কমিটি। যাচাই বাছাই শেষে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। একটা কোম্পানি যখন একটা রুটে চালাচ্ছে, তখন ওই রুটে যেন অন্য বাস যখন ঢোকে তখন ওই রুট কোম্পানিটা কিন্তু লস করে। এই জন্য এইটা একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য আমরা প্রায় 80টির মতো কোম্পানির দরখাস্ত পেয়েছি। তো একটা কমিটি এরা বসে যারা যোগ্য সেরকম কোম্পানিগুলো যাতে বাস রুট অপারেট করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাইলট প্রকল্পে অনেক ঘাটতি ছিল, ফলে এবার সেসব কাটিয়ে উঠতে হবে ডিটিসিএ-কে। তৈরি করতে হবে বিজনেস মডেল। এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে সড়কে বিশৃঙ্খলা কমে আসবে। আমি বলবো এবার যেন আসলে প্রস্তুতিটা পরিপক্ক হয়। এখানে ভালো মানের বাসের পাশাপাশি পুরো ইকোসিস্টেম নিয়ে চিন্তা করতে হবে। শুধু বাস না, যারা বাসের মালিক আছে তাদের ইকোসিস্টেমের মধ্যে রেখেই চিন্তা করতে হবে। বিজনেস মডেলটা এখানে খুব পরিপক্ক হতে হবে, যাতে করে যারা এখন বাসের সাথে ব্যবসা করছেন, যারা মালিক আছেন, তারা যেন ওই কনফিডেন্সটা পায় যে এখানে আসলে প্রফিট হবে। ঢাকা নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াত করার জন্য র্যাপিড পাস ব্যবহারের ব্যবস্থা রাখতে যাচ্ছে ডিটিসিএ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। জনাব সাইফুন নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা ধরনের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে। এবারের উদ্যোগটিতে আপনি কি কোনো আশা দেখছেন কিনা? আশা সবসময় দেখি। প্রথমবার যখন আসলে এই উদ্যোগটা শুরু হয়েছিল, এটা পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুরের একটা রুটে, তখনও কিন্তু আমাদের প্রচন্ড আশা ছিল। কারণ এই বাস রুট রেশনালাইজেশনটা কিন্তু পৃথিবীর অনেক দেশ, যেখানে তাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের চাইতেও খারাপ ছিল, আফ্রিকার কিছু দেশ, ইভেন পাকিস্তানও, তারা কিন্তু বাস রুট রেশনালাইজেশন সিস্টেমটা করে ফ্র্যাঞ্চাইজি করে আজকে অনেক ভালো করেছে। তো সেই জায়গা থেকে আমাদের সবসময় যেটা আমরা সব বলতাম যে বিশৃঙ্খল পরিস্থিতি গণপরিবহনে, সেটাকে শৃঙ্খলায় আনতে হবে। তো সেই হিসাবে যখন আমাদের প্রথমবার শুরু হয়েছিল, আমরা তখনই কিন্তু অনেক আশাবাদী ছিলাম, কিন্তু সেই পরীক্ষামূলকটাকে আমরা ঠিকভাবে করতে পারিনি। তো সেইটার লেসন লার্ন থেকে আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা যদি আবার শুরু করি, তাহলে আবার প্রথম যেই ডেফিনেটলি আমরা আশাবাদী, কিন্তু প্রথম যা মতামত থাকবে সেটা হচ্ছে যে আসলে গতবার আমরা কি কারণে আমাদের প্রকল্পটা সফল করতে পারিনি, সেটার কারণগুলো চিহ্নিত করে এই প্রকল্পে সেগুলোতে মিনিমাইজ করা হয়, সেগুলোতে না থাকে।
এবং দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে ডেফিনেটলি এবার কিন্তু আপনার এখানে 3টা ফেজ রয়েছে। একটা হচ্ছে সিলেকশন, আমার কোন কোম্পানিকে আমি সিলেক্টেড করব। তো এই সিলেকশনের জন্য একটা চেকলিস্ট করে স্ট্যান্ডার্ড বাস যারা আছে, যেন সেই লক্কর বাস নিয়ে যদি আবার চালনা শুরু করি তাহলে কিন্তু জনমনে আবার সেই একটা প্রশ্ন চলে আসে। এবং অবশ্যই যাতে ওই রুটে অন্য কোনো বাস বা গণপরিবহন চলতে না পারে, বাধ্যতামূলকভাবে যাতে সবাইকে এই আমব্রেলার আওতায় আসতে হয় সেটা নিশ্চিত করাটা। এবং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে দিন শেষে কিন্তু যে মালিকরা চালাচ্ছে তারা কিন্তু প্রফিটটা কিন্তু তাদের প্রয়োজন, এবং সরকারের উচিত হবে তাদেরকে প্রফিটটা এনশিওর করা। আমি যদি প্রফিট এনশিওর করতে পারি, মালিকরা আগ্রহ নিয়ে আসবে, ভালো বাস নিয়ে আসবে। প্রফিট এনশিওর করার জন্য ডেফিনেটলি সম্ভাব্য ক্ষেত্রে তাদেরকে যদি এক্সক্লুসিভ একটা লেন দেওয়া যায়, তাদের চালকদেরকে বেতন কাঠামোর আওতায় আনা বাধ্যতামূলক করা যায়। এবং থার্ড হচ্ছে আমাদের ভাড়া কালেকশন যেটা, সেটা নিয়ে কিন্তু মালিকদের মধ্যে একটা কনফিউশন রয়েছে এখনো পর্যন্ত। ভাড়াটা আমি কিভাবে, আমার শেয়ার কিভাবে আমার কাছে আসবে, সেক্ষেত্রে আমি মনে করি যে অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেম বলে কিন্তু এখন পৃথিবীতে একটা সিস্টেম কার্যকর আছে, যেটা পৃথিবীর সকল উন্নত দেশে কার্যকর হচ্ছে। সেই অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেমটাকে আমরা অ্যাডপ্ট করতে পারি। এবং আমার কাছে মনে হয় যে সমস্ত কোম্পানিগুলো অন্যান্য দেশে ভালো করেছে, সেই তাদের থেকে এক্সপেরিয়েন্স নিয়ে বরং কিছুদিন তাদের সাথে মতামত, তাদেরকে দায়িত্ব দিয়ে যদি 1-2 বছর আমরা একটু চালাতে পারি, শুরুটা খুব দরকার। এবং শুরুতে যাতে আমাদের কোনো ভুল না হয় এটাকে এনশিওর করা, কারণ অলরেডি কিন্তু একবার আমরা করে আমরা কিন্তু সফল হতে পারিনি, তাই এবার কিন্তু আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাই যেন এত ভালো একটা উদ্যোগ যদি দ্বিতীয়বারও ব্যর্থ হয়, তৃতীয়বার করার কেউ সাহস পাবে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেন কোনোভাবে এটাকে আমাদের রক্ষণাবেক্ষণ বলেন, আমাদের পলিসিগত ভুলে যাতে আমরা এটাকে আবার একটা প্রশ্ন নিয়ে আসি। জনাব সাইফুন নেওয়াজ, আমরা সড়কে প্রায় সময় দেখি যে চালকদের নৈরাজ্যই বেশি এবং এই অভিযোগ খুবই পুরনো। সেক্ষেত্রে আমরা সবসময় গাড়ির ফিটনেস নিয়ে কথা বলছি, কিন্তু চালকদের ফিটনেস নিয়ে কথা বলছি না। চালকদের মানসিক ফিটনেসকে আপনি এক্ষেত্রে কতটা গুরুত্ব দিচ্ছেন? দেখেন, এই বাস রুট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমটা সফল হবে দুটো জিনিস এনশিওর করতে পারলে। এক, চালকের বেতন, 2 হচ্ছে মালিকের প্রফিটটা যদি বুঝাতে পারি তাকে এই সিস্টেমে। চালকের কথা যেহেতু বলছেন, যেহেতু চালকদেরকে এখনো পর্যন্ত তারা বেতন কাঠামোর আওতায় নাই, এই ভুলটা কিন্তু আমাদের, যে আমরা চালকদেরকে এখনো একটা বেতন কাঠামোর আওতায় আনতে পারিনি, ট্রিপ বেসড ইনকাম দিচ্ছি। যখনই একজন চালক দেখবে যে সে দৈনিক ট্রিপ বেসড ইনকাম করছে, সে তো বেপরোয়া আচরণ করবে, সে তো যাত্রীর জন্য প্রতিযোগিতা করবেই। অথচ শ্রম আইন অনুসারেও যদি তাকে আমি একটা কর্মঘণ্টা সেট করে একটা বেতন দিতে পারতো মালিকরা, সেই সিস্টেম বাধ্যতামূলকভাবে আমরা মালিকদেরকে করতে পারতাম, চালক যদি মাস শেষে বেতনের একটা আওতায় থাকে, চালক কিন্তু বেপরোয়া অনেক আচরণটা কমে যাবে। তো আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের চালকের ফিটনেসের কথা বললেন, চালকদেরকে আমরা আনফিট সিচুয়েশনে রেখে দিয়েছি, তাই তারা আনফিট আচরণ করছে। আমি একটা ফিট সিচুয়েশন দেই তাদেরকে, এরপর আমি বলতে পারবো যে আপনি কেন তারা রেকলেস ড্রাইভিং করছে। এখনো পর্যন্ত আমাদের সিস্টেমটাই এমন যে এখানে আসলে চালকদের জন্য আমরা বাধ্য করে ফেলছি তাদেরকে প্রতিযোগিতা করার জন্য। এই জায়গাতে চেঞ্জ হওয়া, বাস রুট ন্যাশনালাইজেশনের খুব জরুরি। যেই সমস্ত মালিকরা আসবে তারা বেতন দিতে হবে, ট্রিপ বেসড ইনকাম না, একটা ড্রেস কোড থাকবে, চালকের সম্মানটা যাতে বৃদ্ধি পায়, হেল্পারের সম্মানটা যাতে চালক যেন বুঝে যে তার দায়িত্বটা কি। এবং অবশ্যই বাসকে যদি আমি একটা আলাদা লেন অন্তত দিতে পারি, কোন সেগমেন্ট অন্তত 2 কিলোমিটারও যদি তাকে একটা আলাদা লেন দেওয়া যায়, এক্সক্লুসিভলি যদি এটা মেনটেন করতে পারি। আমি যদি দেখি যে আমি ছোট ছোট গাড়িতে বসে থেকে জ্যামে বসে আছি, আমার পাশে একটা ভালো বাস, এসি বাস আমার চলে যাচ্ছে, দ্রুত জ্যাম তাকে ফেস করতে হচ্ছে না, আমি কিন্তু আমার গাড়িটা রেখে কিন্তু আমি আবার সে বাসে উঠবো। মালিক যখন দেখবে যে যাত্রী পাচ্ছে, মালিক ইনভেস্ট করবে বাসের প্রতি। এখন তো মালিকরা ইনভেস্ট করছে না বাসের প্রতি, ভাঙাচোরা বাস চালাচ্ছে, কারণ তারা আসলে সেই যানজটের সিচুয়েশনে তারা আসলে এই প্রফিটটা এইটাকে তারা বোঝা মনে করছে। বাট আমরা এই সিচুয়েশন যদি ইমপ্রুভ করে দিতে পারে সরকার, ডেফিনেটলি বাস রুট ন্যাশনালাইজেশনটা সাকসেসফুল পৃথিবীর সকল দেশে হয়েছে। আফ্রিকার মতো দেশ, আমাদের চাইতে অনেক খারাপ সিচুয়েশন থেকে তারা এই পদ্ধতিটা আজকে সুন্দর একটা সিস্টেম করতে পেরেছে অনেক দেশ। অটোমেটিক ফেয়ার কালেকশনের প্রতি আমি আবার জোর দিচ্ছি। জনাব সাইফুন নেওয়াজ, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সড়কে শৃঙ্খলা ফেরানোর প্রশ্নে কি ট্রাফিক ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা যেতে পারে এক্ষেত্রে?
ডেফিনেটলি ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি প্রথমে গুরুত্ব দিব আমাদের যে ইন্টারসেকশন গুলো রয়েছে, এই ইন্টারসেকশন গুলোতেই কিন্তু আসলে যানজটটা তৈরি হবে। আমি যে বাস রুট রেশনালাইজেশনটা যদি করি, বাসগুলো এসে এখানেই দাঁড়াবে। সো ইন্টারসেকশন ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদেরকে ট্রাফিক পুলিশ এবং সিটি কর্পোরেশন এবং যারা সংশ্লিষ্ট সংস্থা রয়েছে প্রত্যেককে মিলে কিন্তু একটু প্ল্যান করা খুব প্রয়োজন। এবং দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল মনিটরিংটা আমার মনে হয় এখন খুব জরুরি, কারণ আমি বারবার কিন্তু বলছি যে একটা যদি অন্তত রুট দেওয়া যায় বাসকে, যেখানে যায় এবং বাসের সাথে যদি মেট্রো স্টেশনে কানেক্ট করা যায়, মেট্রো আবার রিক্সাগুলোকে যদি আমি একটু মূল রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে দেখেন একটু কানেক্টিভিটি থাকতে হবে। ফর ইনস্টেন্স আমি বাসা থেকে আমার গলি রাস্তা থেকে মূল সড়ক মতো রিক্সায় যাব, মূল সড়কে রিক্সা উঠবে না, আমি মূল সড়ক থেকে বাসে উঠবো, বাস থেকে আমি মেট্রোতে উঠে যাব। এই চেইনটাকে মেনটেন করতে পারি। এখন তো কোথাও চেইন নাই, সবকিছু সব জায়গায় চলছে। চেইনটা মেনটেন করতে পারি স্ট্রিক্টলি যদি এটা ফলো করা যায়, এবং প্রয়োজনে এক টিকেটেই যদি হচ্ছে আমার বাস এবং মেট্রো করা যায় যদি প্রযোজ্য ক্ষেত্রে, দেখা যাবে কি ব্যবহারকারী বাড়বে। মেট্রো যাত্রী যদি বাসে আসে তাহলে বাস মালিক কিন্তু একটা সহযোগিতা পেলো, কারণ একটা সাহস পেলো যে তার যাত্রীর অভাব হবে না। এই কানেক্টিভিটি গুলো আমাদের খুব দরকার। এবং দিন শেষে ডেফিনেটলি যাতে মালিক বিজনেস মডেলটা যাতে বুঝতে পারে যে তার প্রফিটটা কোথায়। মালিককে কিন্তু এখন অনেক বলেন সিন আনসিন অনেক চাঁদা ইত্যাদি দিতে হচ্ছে, বাট এইটার ঝামেলা এখন আর তাদের থাকছে না। আরো কি কি সুবিধা পাচ্ছে মালিকদেরকে বসাতে হবে, এবং ডেফিনেটলি পুলিশকেও নজরদারি করতে হবে যে আসলে যাতে এত সুবিধা দেওয়ার পরও কেউ যাতে অবৈধভাবে যাত্রী তুলতে না পারে বা টিকিটবিহীন যাত্রী না করে, কারণ মালিকদের শাস্তি ব্যবস্থা রাখতে হবে। আমি সুবিধা দিব, পাশাপাশি আমি আমার সেবাটাও 100% বুঝে নিব, যা এবং সেটার জন্য অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ, আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরিবহন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম। এবার আমরা যাচ্ছি রাজধানীর সড়কের চিত্র দেখতে। এই মুহূর্তে বাংলা মোটরে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, সপ্তাহের প্রথম কর্মদিবস আজ সড়কের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর নগর পরিবহন প্রশ্নে চালক বা মালিকরা কি বলছে এই বিষয়ে? দেখুন, নগর পরিবহন প্রশ্নে তো আসলে এখনো চালক মালিকদের বিষয় যেটি পুরোপুরি আসলে তাদের সাথে আলোচনা শেষ হয়নি। তবে প্রাথমিকভাবে যে আলোচনা হচ্ছে এবং এখন পর্যন্ত ডিটিসিএ যে সিদ্ধান্ত নিয়েছে সেই জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে পরিবহন নেতাদের বা পরিবহন মালিক নেতাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই জায়গা থেকে আসলে তারা যতটুকু জানতে পেরেছেন সেই জায়গায় তারাও চান সড়কে শৃঙ্খলা ফিরুক, কিন্তু সেই শৃঙ্খলা ফেরানোর জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো যেন আসলে সরকারের পক্ষ থেকে করা হয় সেটি আসলে তারা বারবার করে তাগাদা দিচ্ছেন। তবে আমি আপনাকে একটি বিষয় একটু বলি যে নগর পরিবহনের যে বিষয়টি যেটি আমাদের অতিথি আলোচনা করছিলেন যে প্রথমবার সেটি সফল হয়নি, তার কারণ হচ্ছে যে এই নগর পরিবহন কর্তৃপক্ষ তারা যে বেসরকারি যে বাসগুলো কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারেননি। সেই কোম্পানিগুলোকে এই নগর পরিবহনের যে রুট সেই রুটে তারা পরিচালনা করতে পারেননি, এবং একই সাথে যে সব রুটগুলোতে নগর পরিবহনের বাস নামানো হয়েছিল সেই জায়গায় বলা হয়েছিল যে অন্য কোনো কোম্পানির বাস চলাচল করতে পারবে না। আমরা দেখেছিলাম যে সেখানে বিভিন্ন সময় অভিযানও পরিচালনা করা হয়েছিল, তবে সেই অভিযান খুব একটা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি, যে কারণে মুখ থুবড়ে পড়েছে এই নগর পরিবহন কর্তৃপক্ষ, নগর পরিবহনের যে উদ্যোগটি, এবং একই সাথে অনেকগুলো কোম্পানি তারা এরই মধ্যে নগর পরিবহন থেকে তাদের যে বাস সেই বাসগুলো তুলে নিয়েছে। তো এই যে যখন আসলে অবস্থা, তখন বৃহৎ পরিসরে চিন্তা করছে এই বাস রুট রেশনালাইজেশন যে কমিটিটি, সেটি আরো বৃহৎ পরিসরে চিন্তা করছে। তারা চিন্তা করছে যে এই মুহূর্তে মানে সব কোম্পানিকে সব বাসকে একটি কোম্পানির আওতায় আসলে নিয়ে আসা হবে। তো বিশেষজ্ঞরা যেটি আসলে বলছেন যে এটি একটু কষ্টকর, তবে এটি করতে পারলে সড়কে শৃঙ্খলা ফিরবে। তবে একই সাথে এই জায়গাটিতে পরিবহন মালিক এবং যারা চালক আছেন তাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ তারা আসলে যে ধরনের প্রতিযোগিতাটি আসলে করে থাকেন যাত্রী ওঠানো নামানোর ক্ষেত্রে, সেটি যদি আসলে বন্ধ করা সম্ভব হয় সেক্ষেত্রে এই যে সড়কের শৃঙ্খলা সেই সড়কের শৃঙ্খলা ফেরানোটা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানীর বাংলা মোটর থেকে সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাত ৯টার দিকে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। গত ১৯ জুলাই হত্যা চেষ্টার ঘটনায় মামলাটি করেন সজীব নামে এক ব্যক্তি। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর সাধারণ সম্পাদক। তার নামে একাধিক মামলা রয়েছে। প্রতারণার মামলায় বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের কাছ থেকে মাছের খাবারের কাঁচামাল বিক্রির কথা বলে অগ্রিম ১,৩৩,৬৪,০০০ টাকা নেন আব্দুর রশিদ। দীর্ঘদিনেও সেই কাঁচামাল বা টাকা কোনোটাই ফেরত দেননি তিনি। এ বিষয়ে ইনাম ফিড মিলের মালিক বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জেতি প্রু। প্রজ্ঞাপন অনুসারে তা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ১৯ জুলাই রাতে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে বিগত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনা মোতায়েন রয়েছে। নিউমোনিয়া প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির টিকা নিয়েও রোগটিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া ৯৫% শিশুর ক্ষেত্রেই এমন জটিলতা দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাকটেরিয়া ছাড়াও ভাইরাস এবং ছত্রাক সংক্রমণে নিউমোনিয়া বাড়ছে, যা বর্তমান টিকায় মোকাবেলা সম্ভব নয়। এজন্য সচেতনতা ও উন্নত টিকা প্রয়োগে জোর দিচ্ছেন চিকিৎসকরা। আগারগাঁওয়ের শিশু হাসপাতালে নিউমোনিয়া সেন্টারে চিকিৎসাধীন বরগুনার ১ বছর বয়সী শিশু আদ্রিয়ান। একই সেন্টারে চিকিৎসা নিচ্ছে রাজধানীর বাসিন্দা ৬ বছরের আলিফ। এছাড়া ঢাকা মেডিকেলের শিশু বিভাগেও পাওয়া গেল নিউমোনিয়ায় আক্রান্ত অন্য শিশুদের। অভিভাবকরা জানান, সরকারি কর্মসূচির সব টিকাই দেয়া হয়েছে এসব শিশুকে। ১ বছরে যতগুলো টিকা পাথরঘাটা উপজেলা কমপ্লেক্স থেকে সবগুলোই দেয়া হয়েছে, কোনো মিস করি না কোনো টিকা। তারপর নিউমোনিয়া হয়ে গেছে। ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিশু হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৪,০০০ নিউমোনিয়া রোগীর অধিকাংশই টিকা নিয়েছে। তারপরও কেন আক্রান্ত হচ্ছে তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। এবং এখানকার ভর্তি কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই দেখা গেছে যে আপনার ইপিআই কভারেজে হচ্ছে ভ্যাকসিন পাওয়া। হ্যাঁ, কেউ হয়তো বা 3টা ভ্যাকসিন কমপ্লিট করে এসেছে বা কেউ ফুল ভ্যাকসিনেশন কভারেজ দেয়া। নিউমো 10 মানে 10টা সেরোটাইপকে, খুব কমন 10টা সেরোটাইপকে আমরা কভার করতে পারি। আমরা জানি না যে এই 10টা সেরোটাইপের বাইরে অন্য কোনো সেরোটাইপ দিয়ে নতুন সেরোটাইপ সেরো কনভার্সন হয়ে বা এই 10টা সেরোটাইপের এমন কিছু হলো যে তারা রেজিস্ট্যান্ট ডেভেলপ করলো বা তাদের ইমিউনিটি ফল করলো কিনা, সেটার যে লং টার্ম সার্ভিলেন্স স্টাডি কিছু হয়েছে, আরও কিছু অনগোয়িং আছে, সেগুলি করে দেখতে হবে। নিউমোনিয়া জীবাণুর সেরোটাইপ রয়েছে প্রায় ১০০। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি যে টিকা দেয়া হয় তা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সংক্রমণ ঠেকাতে সচেতনতার পাশাপাশি উন্নত টিকাও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিনেশন কোনো কারণ ছাড়া যেন মিস না করা। ২ নম্বর হলো
রেস্পিরেটরি নিউমোনিয়া যে কাভারেজ যেটা আছে সেই কাভারেজটা 10-এর থেকে এক্সটেন্ড করে 13 যদি করা যায়, 13-এর বাইরে কোথাও পাওয়া যায় না। তো সেইটাও যদি আমরা আমাদের ইপিআই শিডিউলের মধ্যে ইনকর্পোরেট করতে পারি, রাইট টাইমে রাইট ফুড দিয়ে কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করা অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেস্ট ফিডিংটা 2 বছর বয়স পর্যন্ত কন্টিনিউ করা। দেশে প্রতি বছর 24,000 শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়, যা মোট শিশু মৃত্যুর 24%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় জেলে পল্লীতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। সে বিষয়ে জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। যাচ্ছি তার কাছে। রাকিব, আগুন কি পুরোপুরি নিভেছে কিনা, আর এখন পর্যন্ত সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখানে অবস্থা আমরা একেবারে নিশ্চিন্ন। আগুনে পুরো যেখানকার যে 100টির উপরে যে ঘর রয়েছে সেই ঘরগুলো একেবারে পুড়ে গেছে। তবে আগুন ফায়ার সার্ভিসের তথ্য থেকে যেটি বলছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পুরোপুরি নির্বাপন এখনো হয়নি। আমরা এখনো দেখাতে পাচ্ছি নিশ্চয়ই কিছুটা থেকে থেকে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। তবে আগুনে বলা যায় পুরো এখানকার যে জেলেদের যে স্থাপনাগুলো ছিল, অর্থাৎ তাদের বলা হচ্ছে এখানকার তাদের যে জাল এবং হচ্ছে যে জ্বালানি তেলগুলো ছিল এখানে মজুত করে রাখতেন, এবং একেবারে সমুদ্র ঘেঁষা বঙ্গোপসাগরের তীরবর্তী এই জেলে পল্লীটি অবস্থিত, এবং এখান থেকে আসলে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। রাত 12টার দিকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে তারা তদন্ত করে দেখবেন। প্রায় 3 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। মধ্যরাতে অর্থাৎ ভোরের দিকে প্রায় নিয়ন্ত্রণে চলে আসে আগুনটি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিল তারা এটি আগুন পুরোপুরি নির্বাপনের কাজ করছে। এখন এখান পর্যন্ত যারা এখানে আসলে যাদের দীর্ঘদিনের শ্রম এবং যে মূলধনের এই প্রতিষ্ঠানগুলো তারা গড়ে তুলেছিলেন যে জাল, তারা বলছেন তারা অনেকটাই নিঃস্ব, এবং এই জালবিহীন তাদের সামনের দিনগুলো কিভাবে যাবে, তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে সেটি এখন নানা ধরনের প্রশ্নের মুখে দেখা দিয়েছে। এবং তারা বলছেন তারা এখানকার আসলে বিভিন্ন জেলা থেকে এসে এখানে মাছ ধরতে আসেন, এবং এখানে তাদের সারা জীবনের যে সম্বলগুলো আছে, এবং বলা চলে তারা অনেকটা ঋণগ্রস্ত, এই ঋণের মধ্য দিয়ে তারা এই সরঞ্জামগুলো সংগ্রহ করেন। ফলে এই আগুন পুরোটাই তাদের যে স্বপ্ন বা তাদের যে সঞ্চয় সেটি পুরোপুরি কেড়ে নিয়েছে। এখন প্রশাসন থেকে আসলে তারা কি পরিমাণ সহায়তা পায় সেটিও তারা অপেক্ষা আছে, এবং তারা বলছে যে প্রশাসনের সহায়তা ছাড়া হয়তো তাদের ঘুরে দাঁড়ানো মুশকিল হয়ে পড়বে। তবে আমরা এখনো দেখছি পুরোপুরি আগুন যেহেতু নির্বাপন হয়নি, এখানকার যারা জেলেরা আছেন বা জেলের সহকর্মীরা আছেন তারা আসলে তাদের যে সরঞ্জামগুলো, এখন বলা চলে এখানে শুধুমাত্র টিনই রয়েছে, সেই টিনগুলো তারা আসলে সংগ্রহ করছেন, এবং সেটি দিয়ে হয়তো নতুন করে আসলে যে জেলের ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো হয়তো তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু সেটি আসলে আদৌ সম্ভব কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। আমরা থেকে থেকে দেখছি এখানে আগুন জ্বলছে, এবং আগুনের পুরো এলাকা এখানে এখনো যে ওই ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। ফলশ্রুতিতে এই আগুন এখনো নির্বাপন পুরোপুরি বলা যায় না। সেটি ফায়ার সার্ভিসের তরফ থেকে যদিও বলছে তারা নিয়ন্ত্রণে এসেছে, নির্বাপন করেনি। তবে এখানকার যারা জেলেরা আছেন বা যারা এখানকার যারা বাসিন্দা তারা বলছেন তারা এই নানা সময়ে আসলে প্রতি বছরই এরকম ছোটখাটো আগুনের দুর্ঘটনা ঘটে, কিন্তু এবার গতকাল রাতে যে দুর্ঘটনাটা ঘটেছে এটি আসলে স্মরণকালের। এমন দুর্ঘটনার মুখোমুখি তারা এর আগে হননি, এবং তারা বলছেন হয়তো বা স্থানীয় বা ফায়ার সার্ভিস বলছে এখানে যেহেতু জ্বালানি গুদামজাত করা ছিল, যেহেতু এখানকার যে বোটগুলো রয়েছে মাছ ধরার সেগুলোর জন্য এই জ্বালানি থেকে হয়তো বা আগুনের সূত্রপাত হতে পারে। তবে সেটি এখনো তদন্তের বিষয়। ফায়ার সার্ভিস বলছে তদন্ত করে তারা পরবর্তীতে ব্যবস্থা নেবে। তো এখন পর্যন্ত এখানে একেবারে আগুনের যে শেষ চিহ্ন নিশ্চিহ্ন অবস্থায় আছে। এখানকার জেলেরাও কাজ করছেন, তারা তাদের যে সরঞ্জামগুলো এখনো অটুট রয়েছে সেগুলো আসলে সরিয়ে ফেলার। চট্টগ্রামের পতেঙ্গায় জেলে পল্লীতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। মশক নিধনে 1 বছরে চট্টগ্রাম সিটির বরাদ্দ 4 গুণ বাড়লেও কমেনি মশার উৎপাত। কার্যকর উদ্যোগ না থাকায় বরাদ্দ বাড়ার সুফল মিলছে না অভিযোগ নগরবাসীর। আর নগরবিদরা বলছেন ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তবে নতুন মেয়র বলছেন মশা নিয়ন্ত্রণে নতুন কার্যকর ওষুধ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌসুমে চট্টগ্রামে ৩,৫০০ রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে অক্টোবর থেকে গত 1.5 মাসে আক্রান্ত প্রায় 2000, মৃত্যু হয়েছে 19 জনের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে আতঙ্কে নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য বলছে
2022-23 অর্থ বছরে মশা নিধনে কর্পোরেশনের ব্যয় হয় 90 লাখ টাকা। 2023-24 অর্থ বছরে এ বরাদ্দ 4 গুণের বেশি বাড়িয়ে করা হয় 3 কোটি 98 লাখ টাকা। তবে মশা নিধনে এখনও কার্যকর কোনো কর্মসূচি নেই অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশনের যে তত্ত্বাবধানে যে কার্যক্রমগুলো হওয়ার কথা ছিল মশা নিধনের জন্য তার কোনো কিছুই আমরা দৃশ্যমান দেখিনি। দিনে 4 বার মশার স্প্রে করতে হয়, মশার কয়েল জ্বালাতে হয়, যেটা আসলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চলতি মাসেই দায়িত্ব নেওয়া সিটির নতুন মেয়র জানালেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়া হচ্ছে। মশা মারতে নতুন ওষুধ কেনাসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানালেন তিনি। যে কোনো সময় যে কোনো মশার স্প্রে যখন মারতে থাকেন একই কোয়ালিটি, ওই মশার ওইখানে ইনফ্যাক্ট কাজ করে না। যে আমরা ওই দিকটাও দেখছি, যদি কোয়ালিটেটিভ ওষুধ কিনা না হয় আমরা সেটা অবশ্যই তাদেরকে বলতে চাই যে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেব। নগর বিশেষজ্ঞরা বলছেন, মশা কমানোর বিষয়ে কোনো গবেষণা নেই সিটি কর্পোরেশনের। ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও গুরুত্বের তাগিদ তাদের। মশা মারার কাজ করে সব জায়গাতে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে কোনো কীটতত্ত্ববিদ নেই। কোন মশাকে মানে অ্যাডাল্টিসাইড ব্যবহার করতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ মশা মারার ওষুধ ব্যবহার করতে হবে, কোনটার জন্য লার্বিসাইড অর্থাৎ কীট অবস্থাতেই মারতে হবে, এইটাও কিন্তু আমাদের জানা নেই। চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 34 জন। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে প্রসাধনী সামগ্রীর বড় বাজার থাকলেও সঠিক তদারকির অভাবে মানসম্পন্ন পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। নকল ও ভেজাল পণ্যে সয়লাভ বাজার। এসব পণ্যের কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কালোবাজারের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। বিশ্বজুড়ে প্রসাধনীর বাজার অনেক বড়, খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশও। মানুষের সৌন্দর্য সচেতনতা বাড়াই বড় হচ্ছে এ বাজার। তবে তারপরও রয়েছে আস্থার সংকট, নকল আর আসল পণ্য চেনা দায়। বাজারে তো সবই অথেন্টিক পাওয়া যায় না। যে কোনো শোরুমে একটা তো ডাউটনেস থাকে যে এটা অথেন্টিক কিনা, এটা সবসময়ই থাকে। নিম্নমানের প্রসাধনীতে ক্ষতিকর নানা উপাদান থাকলেও শুধু লেড ও মার্কারির মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম বিএসটিআই। ফলে নিয়ন্ত্রণের বাইরে নকল প্রসাধনীর উৎপাদন। সংস্থাটির দাবি, জনবল সংকটের পরও তদারকির বাইরে নেই এ খাত। চোরাই পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে বা প্যাকেজিং রুলকে ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য হয়তো দেশে আসছেন, এবং আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই পণ্যগুলোকে তাদের দোকানে পসরা সাজিয়ে রেখেছেন, এবং আমাদের ক্রেতারা এ ধরনের পণ্যের ঝুঁকি যাচাই করা হয়নি এমন পণ্য মানে অপেক্ষাকৃত কম টাকায় পেয়ে এই পণ্যগুলো ক্রয় করছেন। তো এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, প্রসাধনী খাতে বাজারের আয়তন প্রায় 34,000 কোটি টাকা। এর মধ্যে মাত্র 10,000 কোটি টাকার পণ্য বৈধভাবে আমদানি হয়। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রাম নামে একটি প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির 2 শতাধিক গ্রাহক। ভুক্তভোগীরা বলছেন, প্রতারিত হলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই তাদের। মাস দুয়েক আগে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়রপাড়ায় অফিস খোলে সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রাম। স্থানীয়দের কয়েকজনকে চাকরি দিয়ে এলাকার খেটে খাওয়া লোকজনকে ঋণ দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। তবে শর্ত দেওয়া হয়, ঋণের 10% টাকা সঞ্চয় হিসেবে জমা দিতে হবে। ঋণের আশায় সঞ্চয়ের টাকা জমা দেন 2 শতাধিক মানুষ। কিন্তু ঋণ দেওয়ার তারিখে গিয়ে সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রামের অফিসে তালা দেখেন তারা। আমার বাড়ির পাশে আবার কিন্তু হইলো এনজিও খুলিছে ভাই, আইসি ওরা বসতি কি ভালো, তো এই কারণে আমরা বিশ্বাস করেছি। কিন্তু আমার যে এরমই ধোকা দিয়ে চলে যাবি, খুব কষ্টের বিষয়। আমরা গরিব মানুষ, আমরা ধরেন এমনি ক্ষতিগ্রস্ত, আমরা যে আবার কোর্টে যাব, কোর্টে যায় যে আবার টাকা খরচ করবে সেরকম সামর্থ্য আমাদের নাই। সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রামের কর্মকর্তারা লাপাত্তা হলেও আমানতকারীদের ক্ষোভের মুখে নতুন যোগ দেওয়া কর্মীরা। জব বলেন দেবো বলে নিয়ে এসছে, আমি তো 4 দিন অফিসে আসছি, মানে এখানে আমারও খারাপ লাগছে যে এটা ধোকা দিচ্ছে আর কি। এদের এমন বিচার হোক যেন এইটা আমার কোনো ভুক্তভোগ আর কেউ কোনো সিটার পাল্লায় না পড়ে। এমন প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রথম থেকে প্রতিরোধ করতে পারলে ভালো হতো, এবং তাদের একটা বিধি নীতিমালার ভিতরে তারা এটা আছে কিনা, তারা রেজিস্ট্রেশন নিয়ে এটা সমাজে এই ধরনের লোন নিচ্ছে অথবা দিচ্ছে কিনা, এইগুলো মনে হয় প্রশাসনের নজরদারিতে থাকা উচিত। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
যে বিষয়টা আমাকে আগে বললো কিন্তু আমি ব্যবস্থা নিতে পারতাম, যে তাদের সন্দেহ হচ্ছে, তারা কিছু জানতো না বা সন্দেহ করেনি, তাদের ব্যবহার ভালো লাগছে, তাদেরকে আমি প্রয়োজনীয় আইনি পরামর্শ দিয়েছি এবং তারা যদি লিখিত অভিযোগ দেয় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতারক চক্রকে খুঁজে বের করে শাস্তির পাশাপাশি সঞ্চয়ের টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারীতে বুড়ি তিস্তা রিজার্ভার পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মুখোমুখি অবস্থানে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড। দ্বন্দ্বের কারণে ২ বছর ধরে বন্ধ রয়েছে কাজ। অবৈধ দখলদাররা প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের। ২ বছর মেয়াদী ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ ডিসেম্বরে শেষ হওয়ার কথা। বুড়ি তিস্তা দেশের প্রথম সেচ প্রকল্প। ১৯৬৭ সালে নির্মিত এই প্রকল্পেরই অংশ বুড়ি তিস্তা রিজার্ভার। নানা কারণে ভরাট হয়ে গেছে ১,২১৭ একর আয়তনের এই জলাধারে ৬৬৭ একরের অধিকাংশই। তাই ২০১৮ সালে পুনঃখননে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ৯৮ কোটি টাকায় ঠিকাদার নিয়োগের পর ২০২২ সালে শুরু হয় পুনঃখননের কাজ। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে স্থানীয়রা। ভাঙচুর ও সরকারি কাজে বাধাসহ নানা অভিযোগে প্রায় ৯০০ জনের বিরুদ্ধে ১০টি মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসীও প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়, ফলে বন্ধ হয়ে যায় কাজ। এক বিঘা জমিতে প্রায় ৪০ মণ যাবত ভুট্টা ফলে। এই জমিগুলোতে যে পানি উন্নয়ন বোর্ড যে রিজার্ভার করে পানি রাখে, আমরা না খেয়ে মারা যাব। নদী খনন করতে গিয়া যদি আমাদের ২-৪ শতক করে জমি যায়, কিছু লোকের কিছু ক্ষতি হতে পারে, সেটাও আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা প্রকল্প করতে দেব না। জনপ্রতিনিধি সহ ২১৮ জন প্রভাবশালী ব্যক্তিকে অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। দখল বজায় রাখতেই তারা প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে, এ অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের। এই প্রকল্পটা দীর্ঘদিন ধরে আমরা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যদের সাথে সমন্বয় করে আমরা কাজটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই সমস্যার সমাধান করে ইনশাল্লাহ আমরা আশা করছি যে প্রকল্পটি অচিরেই আলোর মুখ দেখবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমার পাশাপাশি কমবে সারের ব্যবহারও। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্রিটিশ সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটি প্রথম বাংলাদেশ সফর। শনিবার ঢাকায় পৌঁছান ক্যাথরিন। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক হবে। নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গেও তার মত বিনিময় করার কথা রয়েছে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্যাথরিন ওয়েস্ট। শুভেচ্ছা সফর হলেও ক্যাথরিন ওয়েস্টের আলোচ্যসূচিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশল গুরুত্ব পাবে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।